নমস্কার, আমি পার্থরাজ মিশ্র, শিক্ষক অমর শ্রী রঘুনাথ হাই স্কুল। আপনাদের সবাইকে আজ আরও একবার অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়েকের ক্লাসরুমে স্বাগত জানাই। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি আজকে যে ক্লাসটা উপস্থাপন করতে চলেছি সেটা একটু অন্যরকমের ক্লাস। আজকের ক্লাসটা তোমাদের জিওগ্রাফি বিষয়ের ক্লাস আমি বলবো না। আজকের ক্লাসটা আমাদের সমগ্র ভারতবাসীর জন্য উৎসর্গীকৃত একটা ক্লাস। কারণ আজকের দিনটা আমাদের সকলের কাছে একটা অত্যন্ত আবেগময় দিন। কেন আবেগময় দিন? না, আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস, এবং এবছর আমরা 73তম সাধারণতন্ত্র দিবস পালন করছি। পাশাপাশি আমাদের 75তম স্বাধীনতা দিবস সেটাও কিন্তু উদযাপিত হচ্ছে গোটা দেশ জুড়ে। সেই কারণেই আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, আমাদের কাছে অত্যন্ত আবেগেরও বটে। সেই আবেগকে সম্মান জানাতে, ভারত মাতাকে সম্মান জানাতে, ভারত মাতার বীর শহীদদের সম্মান জানাতে আমার আজকের এই ক্লাসের অবতারণা। কারণ 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধের মাধ্যমে আমাদের যে ভারতবর্ষে স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল, সেই স্বাধীনতা সূর্য অস্তমিত যাওয়ার পর প্রায় 190 বছর পর আমরা বহু কষ্টে, বহু ভারত মাতার বীর সন্তানদের রক্তের বিনিময়ে, বহু কষ্ট, অত্যাচার, নিপীড়ন, লাঞ্ছনা, বঞ্চনার বিনিময়ে আমরা কিন্তু এই স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জন করার ক্ষেত্রে আমাদের যে হিসাব চোকাতে হয়েছে তার মূল্য আমরা কখনোই দিতে পারবো না। আমরা যারা স্বাধীন দেশের জন্মগ্রহণ করেছি, আমাদের এই প্রজন্ম, তারা ওই সময়কার যে মানুষদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের ঋণ কখনো শোধ করতে পারবে না। একমাত্র আমরা ঋণ শোধ করতে পারি তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, তাদেরকে প্রণাম জানিয়ে। সেই শ্রদ্ধা এবং প্রণাম জানানোর উদ্দেশ্যে, ভারত মাতাকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আমি আজকের এই ক্লাসটা উপস্থাপন করতে চলেছি। আমরা সবাই জানি আজকে 73তম প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস। এখন এই প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস, এই যে দুটো টার্ম, এই দুটো টার্ম নিয়েও কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি আছে। এই দুটো টার্মের কি অর্থ এক নাকি অর্থ আলাদা, এটা একটা বিভ্রান্তি। দ্বিতীয়ত, ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ না ভারতবর্ষ একটা প্রজাতান্ত্রিক দেশ? অর্থাৎ গণতন্ত্র আর প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য বা ফারাক ঠিক কোন জায়গায়? ভারতবর্ষ সমাজতান্ত্রিক দেশ, সমাজতন্ত্র বলতে আমরা কি বুঝি? ভারতবর্ষ কি সার্বভৌম দেশ, তাহলে সার্বভৌমত্ব বলতে আমরা কি বুঝি? এই যে ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা, যে সংবিধানের প্রস্তাবনায় ভারতবর্ষকে কয়েকটি নির্দিষ্ট বিশেষণ দিয়ে আখ্যায়িত করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে তার বৈশিষ্ট্যগুলোকে, সেই কথাগুলোর সঠিক অর্থ কি, এটা কিন্তু ভারতবর্ষের বহু মানুষের কাছে এখনো অজানা। তাই আজকের ক্লাসে প্রথমেই আমি ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনাটা পাঠ করব, এবং সেই প্রস্তাবনাটা পাঠ করার পর ওই সংবিধানের যে নির্দিষ্ট কতগুলো বিশেষণ বা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোর সঠিক অর্থটা আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য উপস্থাপন করব। সেই সঙ্গে যারা আগ্রহী মানুষ তারাও নিশ্চিতভাবে জানতে পারবেন। সমগ্র ভারতবাসীর এটা জানা উচিত। আমরা যদি এই বিষয়টা ভালো করে না জানি, তাহলে কিন্তু আমরা ভারতবর্ষকে ভালোবাসতে পারবো না, ভারতবর্ষকে উপলব্ধিই করতে পারবো না। এই ভারতবর্ষকে উপলব্ধি করার জন্য, ভারত মাতাকে উপলব্ধি করার জন্য আমাদের এই কথাগুলোর সঠিক অর্থ পরিষ্কার করে বুঝে নেওয়া প্রয়োজন। এটা আমি উপলব্ধি করলাম, আর এই উপলব্ধি থেকেই আমার আজকের এই ক্লাসের অবতারণা। তাহলে আলোচনা শুরু করা যাক। আলোচনার শুরুতে আরেকবার সকলকে বিনম্রভাবে অনুরোধ করব, এখনও যারা আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। তাহলেই আমার ক্লাসগুলো আপনারা প্রতিনিয়ত নোটিফিকেশন পেতে থাকবেন, এবং আপনারা আশা করি আমার ক্লাসগুলো দেখলে সমৃদ্ধ হবেন, এটা আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি।
তাহলে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা পাঠ। সংবিধানের প্রস্তাবনায় কি বলা হয়েছে? ভারতের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা সৃষ্টি বা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্ব ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এতদ দ্বারা এই সংবিধান গ্রহণ, বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। আমি আবারও শেষ লাইনটা বলছি, আমাদের ওই সমস্ত যে কথাগুলো বললাম, যে চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ইত্যাদি যে কথাগুলো বলা হয়েছে, সেই সঙ্গে জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে মানে আমাদের মধ্যে যাতে ভ্রাতৃত্ব ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এতদ দ্বারা এই সংবিধান গ্রহণ, বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি, এই মর্মে ভারতবাসী শপথ গ্রহণ করলো সংবিধানের প্রস্তাবনার মাধ্যমে। এখন এই যে 26শে জানুয়ারি এই দিনটার তাহলে গুরুত্বটা কোথায়? 26শে নভেম্বর তো আমরা এখানে উল্লেখ করলাম 1949 সালের 26শে নভেম্বর। আসলে আমাদের সংবিধান পৃথিবীর সবথেকে বড় লিখিত সংবিধান, বৃহত্তম লিখিত সংবিধান। এত বড় লিখিত সংবিধান পৃথিবীর কোনো দেশের নেই। আমাদের সংবিধান লিখতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন ধরে আমাদের সংবিধান লেখা হয়েছে, পর্যালোচনা হয়েছে, গণপরিষদে অসংখ্য বিতর্ক হয়েছে, সেই বিতর্ক থেকে আবার সংশোধন, সংযোজন, পরিমার্জন হয়ে একটা সংবিধান তৈরি করা হয়েছে লিখিতভাবে। এই সংবিধান রচনার কাজ কিন্তু শেষ হয়ে গেছিল 1949 সালের 26শে নভেম্বর। কিন্তু এই সংবিধানটাকে আমরা চালু করলাম, স্টার্ট করলাম কবে? 1950 সালের 26শে জানুয়ারি। কেন 1950 সালের 26শে জানুয়ারি আমরা এই দিনটাকে বেছে নিলাম? 26শে জানুয়ারি দিনটা তাহলে বৈশিষ্ট্য কি আরো কোনো পুরনো ইতিহাসের পিছনে লুকিয়ে আছে? হ্যাঁ, 26শে জানুয়ারি এটা কিন্তু পরাধীন ভারতবর্ষের যখন জাতীয় কংগ্রেস ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে, সেই লড়াই চলাকালীন 1930 সালের 26শে জানুয়ারি জাতীয় কংগ্রেস জাতীয় পতাকা, আজকের যে আমাদের তেরঙ্গা জাতীয় পতাকা, দিল্লির বুকে প্রতীকী উত্তোলন করে শপথ গ্রহণ করেছিল আমরা কিন্তু সম্পূর্ণ স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। এবং এই দিনটাই জাতীয় কংগ্রেস পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা দিবস হিসাবে বা সম্পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালন করে আসছে 1930 সালের 26শে জানুয়ারি থেকে। অর্থাৎ এটাই আমাদের আসল স্বাধীনতা দিবস আমরা বলতে পারি, যেহেতু পরাধীন ভারতবর্ষে, ব্রিটিশ ভারতবর্ষে জাতীয় কংগ্রেস
1930 সালের 26শে জানুয়ারি দিনটিকে ভারতবর্ষের পূর্ণ স্বরাজ দিবস হিসাবে ঘোষণা করে পালন করা শুরু করেছিল। তাই আমাদের স্বাধীনতা খাতায় কলমে ব্রিটিশরা 1947 সালের 15ই আগস্ট দিলেও আমাদের 15ই আগস্ট দিনটার সঙ্গে আবেগ নিশ্চিতভাবে থাকবে, কিন্তু 26শে জানুয়ারির আবেগ 15ই আগস্টের থেকে কোনো অংশে কম নয়। তাই সংবিধান লেখা হয়ে যাওয়া সত্ত্বেও আমরা কি করলাম, আরো 2 মাস পর 1950 সালের 26শে জানুয়ারি, সেই 1930 সালের 26শে জানুয়ারি দিনটাকে মনে রেখে সেই দিনটার মর্যাদাটাকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে জাতীয় কংগ্রেসের যে পূর্ণ স্বরাজ দিবস যেটা পরদিন ভারতবর্ষে পালন করা শুরু হয়েছিল, সেই দিনটার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে আমরা 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান চালু করলাম, সংবিধান শুরু করলাম। এটাই হচ্ছে এর পেছনে ইতিহাস। এই যে 26শে জানুয়ারি এই দিনটা সেই জন্য আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটাকে আমরা আরেকটি পূর্ণ স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করতে পারি 1947 সালের 15ই আগস্টের মতো। 1947 সালের 15ই আগস্ট অ্যাকচুয়ালি ব্রিটিশরা খাতায় কলমে আমাদের স্বাধীনতা অর্পণ করেছিল বা ডোমিনিয়নের মর্যাদা দিয়েছিল, কিন্তু তখনও ভারতবর্ষে সংবিধান রচিত হয়নি, তখনও ভারতবর্ষ সম্পূর্ণ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়নি। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হলো, সম্পূর্ণভাবে স্বাধীন হলাম আমরা 1950 সালের 26শে জানুয়ারি থেকে, এটা আমরা বলতে পারি। এখন এই যে কথাগুলো ব্যবহার করা হচ্ছে সার্বভৌম, সার্বভৌম কথাটার অর্থ কি? সার্বভৌমের ইংরেজিতে হচ্ছে সভরেনিটি। এই সার্বভৌম কথাটির অর্থ কি? সার্বভৌমত্ব বলতে আমরা বুঝি, সার্বভৌম রাষ্ট্র এই কথাটার অর্থ বলতে আমরা বুঝি এমন একটা রাষ্ট্রকে বোঝাবে যে রাষ্ট্র তার আভ্যন্তরীণ বিষয়ে এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে একা সম্পূর্ণ ক্ষমতা ভোগ করবে। অর্থাৎ দেশের অভ্যন্তরের নীতি নির্ধারণের প্রশ্নে, আবার অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার প্রশ্নে ওই রাষ্ট্র যখন সম্পূর্ণ স্বাধীন ক্ষমতা ভোগ করবে, সুপ্রিম অথরিটি বা সুপ্রিম পাওয়ার ভোগ করবে, সেই স্টেট বা অবস্থাটাকে আমরা বলবো সার্বভৌমত্ব। তাহলে সার্বভৌমত্ব এই কথাটা কিন্তু গুরুত্ব অপরিসীম আমরা বলতে পারি। এটা একটা আভ্যন্তরীণ দিক আছে, এটা একটা বাহ্যিক দিক আছে। আভ্যন্তরীণ দিক বলতে দেশের অভ্যন্তরের সমস্ত নীতি নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্র সর্বোচ্চ ক্ষমতা ভোগ করবে, আবার অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্র কিন্তু সর্বোচ্চ ক্ষমতা ভোগ করবে। এটারই নাম হচ্ছে সার্বভৌমত্ব। এরপরে নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ। এই যে দুটো শব্দ সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, এই শব্দ দুটোর অর্থ একটু বলে নেওয়া দরকার। তবে এই অর্থটা বিশ্লেষণ করার আগে জানিয়ে রাখি, এই দুটো শব্দ কিন্তু স্বাধীনতার সময় আমাদের সংবিধানের প্রস্তাবনায় ছিল না। কোন কোন দুটো শব্দ? সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। সেকুলার, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, আর সমাজতান্ত্রিক এই দুটো শব্দ কিন্তু 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মধ্যে সংযুক্ত করা হয়েছে। তাহলে প্রথমে একটু আলোচনা করে যাক সমাজতন্ত্র কথাটার অর্থ কি। সমাজতন্ত্র কথাটার অর্থ হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বা যে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের সমস্ত প্রকার সম্পদের মালিকানা, অর্থাৎ জলসম্পদ, ভূমি সম্পদ, অরণ্য সম্পদ, কলকারখানা সহ উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণটা যা যা রাষ্ট্রের মধ্যে আছে তার সম্পূর্ণ মালিকানা থাকবে ওই রাষ্ট্রের হাতে, এবং রাষ্ট্র কিন্তু ওই মালিকানা থেকে
যে উৎপাদন হবে সেই উৎপাদনটাকে সমবন্টনে সচেষ্ট হবে। এটাই হচ্ছে সমাজতন্ত্রের মূল কথা, ঠিক আছে। এবং আমি আগেই বলেছি এটা কিন্তু প্রথমে ছিল না, 1976 সালে 42তম সংবিধান সংশোধন অনুসারে এই কথাটাকে ঢোকানো হয়েছে সংবিধানের প্রস্তাবনার মধ্যে এটাকে, এবং ধর্মনিরপেক্ষতা এটা আনটাকে। তাহলে বোঝা গেছে ব্যাপারটা, সমাজতন্ত্র ব্যাপারটা কি। এই সমাজতন্ত্র হলো সাম্যবাদ প্রতিষ্ঠার প্রথম ধাপ, অর্থাৎ দেশের প্রত্যেকটি মানুষের কোনো ব্যক্তিগত সম্পদের অধিকার থাকবে না, দেশের সমগ্র সম্পদের মালিক হবে রাষ্ট্র, এবং রাষ্ট্র কিন্তু সম্পদের সমবন্টনের জন্য সচেষ্ট থাকবে। এটাই হচ্ছে সমাজতন্ত্রের আদর্শ, ঠিক আছে। এবং এটা হচ্ছে সাম্যবাদ প্রতিষ্ঠার প্রথম ধাপ। আমরা যদি কাল্পনিক মানে একটু গভীরভাবে ভেবে দেখি, কাল্পনিকভাবে না, গভীরভাবে যদি ভেবে দেখি, এর মতো উচ্চ আদর্শ কিছু হতে পারে না, কিন্তু এর বাস্তবায়ন অত্যন্ত কঠিন একটা কাজ। সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে দেশের প্রত্যেকটি মানুষকে যে ত্যাগের ধর্মে দীক্ষিত হতে হবে, সেই ত্যাগের ধর্মে দীক্ষিত না হলে কিন্তু সমাজতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি হবেই হবে। ফলে প্রথম যেটা দরকার, ত্যাগের আদর্শে দীক্ষিত হয়ে দেশের জনগণকে পরিচালিত হওয়া, সেটা যতক্ষণ না হবে সমাজতন্ত্রের আদর্শকে বাস্তবায়ন আমরা করতে পারবো না। এটা অত্যন্ত কঠিন একটা কাজ। এবার আসছে ধর্মনিরপেক্ষ কথাটায়। ধর্মনিরপেক্ষ এই বিষয়টার অর্থ আসলে কি? ধর্মনিরপেক্ষ কথাটার অর্থ ভারতবর্ষের ক্ষেত্রে অনেকটা ব্যাপক। ভারতবর্ষের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ কথার মূল, ধর্মনিরপেক্ষের প্রধান একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে ধর্ম রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে সংযুক্ত হবে না যে রাষ্ট্রে, সেই রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্র এবং রাজনীতি আলাদা আর ধর্ম সম্পূর্ণ আলাদা। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতার মূল অর্থ। তাহলে ভারতবর্ষে এই ধর্মনিরপেক্ষতার যে আদর্শ, এটা কিন্তু আরো বিস্তৃত, আরো ব্যাপক। কিরকম? ভারতবর্ষে বলা হচ্ছে যে যে সমস্ত বিষয়গুলোকে আমরা ধর্মীয় বিষয় হিসেবে চিহ্নিত করি, সেই ব্যাপারে কিন্তু রাষ্ট্র কোনরূপ নাক গলাবে না। ভারতবর্ষে কোনো জাতীয় ধর্ম বলে বস্তু নেই বা থাকবে না। আমাদের দেশ ভারতবর্ষ হিন্দু ধর্ম অধ্যুষিত মানুষের দেশ ভারতবর্ষ, কিন্তু আমাদের এই দেশে কিন্তু মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি অসংখ্য ধর্মের মানুষ সহাবস্থান করে শান্তিতে বসবাস করে। আমাদের দেশে বহু ধর্ম, বহু জাতি, বহু ভাষাভাষীর মানুষ একসঙ্গে বসবাস করে। এটাই আমাদের জাতীয় সংহতি এবং ঐক্যের আদর্শ। এইরকম একটি দেশ আমরা কিন্তু পৃথিবীতে কোথাও দেখতে পাই না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এমন দেশ কোথাও নেই। এত জাতি, এত ধর্ম, এত ভাষা ভাষীর মানুষকে নিয়ে একসঙ্গে আমরা একটা সূত্রে বেঁধে আছি, আমরা সবাই ভারতবাসী। এই আদর্শকে সামনে রেখে কোনো রাষ্ট্র খুব একটা পরিচালিত করতে পারা যায় না, যেটা ভারতবর্ষ করে দেখিয়েছে। রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতা আমরা পড়েছি, সখুন্দল পাঠান মোঘল এক দেহে হলো লীন। যাই হোক, তা এই যে ভারতবর্ষ যেখানে ধর্মনিরপেক্ষতার আদর্শ অত্যন্ত সুদৃঢ়, সেখানে কি বলা হচ্ছে? একটা ধর্মীয় বিষয় যেগুলো সেখানে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, ভারতবর্ষের কোনো জাতীয় ধর্ম থাকবে না, ভারতবর্ষের কোনো সরকারি ধর্মও থাকবে না, ঠিক আছে। আর কি? সকল ধর্মই সমান সুযোগ, সমান সুবিধা এবং সমান মর্যাদা ভোগ করবে। বিরাট কথা, সকল ধর্ম সমান সুযোগ, সুবিধা, মর্যাদা ভোগ করবে এবং ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ
তারা কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকার ভোগ করবে, তারা প্রত্যেকে ধর্মীয় আচরণ করবে, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করবে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে। সেক্ষেত্রে রাষ্ট্র কোনরূপ হস্তক্ষেপ করে বাধা সৃষ্টি করতে পারবে না। এতটাই উদার ধর্মনিরপেক্ষতার আদর্শ ভারতবর্ষে প্রতিপালিত হয়ে আসছে যুগ যুগ ধরে। আমাদের শুধু আজকে নয়, যুগ যুগ ধরে এই আদর্শ আমরা প্রতিপালন করে আসছি। একেবারে যদি আমরা প্রাচীনকালে চলে যাই, সেখান থেকে সেই বেদের যুগে, মহাভারতের যুগে, রামায়ণের যুগে, তখন এরকম যখন কোনো ধর্ম বলে কোনো বস্তুই ছিল না, ধর্মের কোনো কনসেপ্টই ছিল না, সেই সময় থেকে কিন্তু আমাদের মধ্যে এই উদারতা ছিল। তারপরে আমরা দেখলাম যখন পৃথিবীতে ধর্ম চলে এসছে, তখনও কিন্তু ভারতবর্ষ এই আদর্শকে সামনে রেখে এগিয়েছে। আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাহিনী পড়েছি পঞ্চদশ শতাব্দীতে। আমরা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যতমত ততপদ জানি। আমরা রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য বিবেকানন্দের যে শিকাগো বক্তৃতার যে বিশ্ব ধর্ম মহাসম্মেলনের কথা জানি। ভারতবর্ষ বারবার প্রমাণ করেছে ভারতবর্ষের মতো ধর্মনিরপেক্ষতার আদর্শকে আর পৃথিবীর কোনো দেশ সেইভাবে লালন পালন করতে পারেনি, যেটা ভারতবর্ষ করে দেখিয়েছে যুগ যুগ ধরে। এই যে সকল ধর্মের সমান মর্যাদা, সমান সুযোগ সুবিধা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এছাড়াও ধর্মকে ব্যবহার করে রাজনীতি ভারতবর্ষের ক্ষেত্রে একেবারেই বেআইনি বা অনুচিত বলে বিবেচনা করা হয় সংবিধানের নিয়ম অনুসারে। দ্বিতীয়ত, ভারতবর্ষ ধর্মীয় বহুত্ববাদকে স্বীকার করে। আমি একটু আগে বললাম শ্রীরামকৃষ্ণদেবের যে মত, যত মত তত পথ, এটাকেই আদর্শ হিসেবে সামনে রাখা হয়। এবং আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে ভারত রাষ্ট্র হিসাবে সব ধর্ম থেকে সমান দূরত্ব বজায় রেখে চলবে। ঠিক আছে? আর কি বলা হয়েছে না, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে ভারতবর্ষের মানুষ কিন্তু সবাই সমান অধিকার ভোগ করবে, সমান অধিকার ভোগ করবে। এখানে কিন্তু রাইট টু ইকুয়ালিটির কথা বলা হয়েছে। ধর্মনিরপেক্ষতার আদর্শকে বিনষ্ট করলে আবার রাষ্ট্র কিন্তু সেখানে হস্তক্ষেপ করতে পারে ধর্মনিরপেক্ষতার আদর্শকে আরো সুদৃঢ় করার জন্য। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে রাষ্ট্রের কিন্তু একটা নিজস্ব ক্ষমতা আছে। সেই ক্ষমতা কি না, সংবিধান রাষ্ট্রকে সেই ক্ষমতা দিয়েছে। যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, যদি কোনো ধর্মীয় সংগঠন তার ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলে বিবেচিত করে অন্য ধর্মকে ছোট বা হেয় প্রতিপন্ন করে, বা তার জন্য যদি কোনো কাণ্ড ঘটায়, তাহলে কিন্তু রাষ্ট্র সেই রকম ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে কিন্তু হস্তক্ষেপ করতে পারবে, ব্যবস্থা গ্রহণ করতে পারবে, শুধুমাত্র ধর্মনিরপেক্ষতার আদর্শকে আরো সুদৃঢ় করার জন্য। এত বড় ক্ষমতা সংবিধান আমাদের ভারত রাষ্ট্রকে দিয়েছেন। সংবিধান মানে ভারতবর্ষের জনগণের যে শপথ, সেটাই আসলে সংবিধান। এরপরে তাহলে আমরা ধর্মনিরপেক্ষতা এই কথাটা বুঝলাম। তাহলে আমরা সার্বভৌমত্ব কথাটা বুঝলাম। সার্বভৌমত্ব মানে হচ্ছে সুপ্রিম অথরিটি অফ দ্য স্টেট। সার্বভৌমত্ব অর্থাৎ আভ্যন্তরীণ বিষয়ে এবং অন্যান্য দেশের সম্পর্কের বিষয়ে ভারতবর্ষ সম্পূর্ণ সর্বোচ্চ ক্ষমতা ভোগ করার যে ক্ষমতা, সেটা সার্বভৌমত্ব। সমাজতান্ত্রিক কথার অর্থ কি না, ভারতবর্ষের সমস্ত প্রকার সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র বা ভারত রাষ্ট্র, এবং ভারত রাষ্ট্রের দায়িত্ব বা কর্তব্য হচ্ছে এর সুবন্টন করা, সমবন্টন করার জন্য আদর্শকে রক্ষা করার চেষ্টা করা। ধর্মনিরপেক্ষতার অর্থ কি, সব ধর্মই ভারতবর্ষে সমান। ভারতবর্ষে কোনো নির্দিষ্ট একটি ধর্ম নয়, ভারতবর্ষে কোনো সরকারি ধর্ম থাকবে না, ভারতবর্ষে কোনো জাতীয় ধর্ম থাকবে না। ভারতবর্ষ সব ধর্মের সঙ্গে সমান আচরণ এবং ব্যবহার করবে ভারত রাষ্ট্র হিসাবে। সব ধর্মের সঙ্গে সমদূরত্ব বজায় রেখে চলবে, সবাইকে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেবে, সবাইকে কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকার রক্ষা করার জন্য সচেষ্ট হবে। আবার কেউ ধর্মনিরপেক্ষতা আদর্শকে ভঙ্গুর করলে, নষ্ট করলে তার বিরুদ্ধে হস্তক্ষেপ করে সেটাকে বন্ধ করারও ক্ষমতা ভারত রাষ্ট্রের আছে। এটা ধর্মনিরপেক্ষতা। এবারে আসছি নেক্সট পয়েন্ট, গণতান্ত্রিক সাধারণতন্ত্র। ভারতবর্ষ কিন্তু একদিকে গণতান্ত্রিক একটা রাষ্ট্র, অপরদিকে সাধারণতান্ত্রিক একটা রাষ্ট্র বা প্রজাতান্ত্রিক একটা রাষ্ট্র।
এই গণতান্ত্রিক কথাটার ইংরেজি অর্থ হচ্ছে আমরা জানি ডেমোক্রেটিক, আর সাধারণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক এই কথাটার অর্থ হচ্ছে রিপাবলিক। এখন এই গণতন্ত্র বলতে আমরা কি বুঝি আর প্রজাতন্ত্র বলতেই বা আমরা কি বুঝি? গণতন্ত্র সম্পর্কে সবার প্রথম একটা অত্যন্ত সুন্দর যে সংজ্ঞা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে একজন মার্কিন রাষ্ট্রপতি, আমরা সবাই জানি আব্রাহাম লিঙ্কনের কথা। সেই আব্রাহাম লিঙ্কন কিন্তু অত্যন্ত সহজ সরল সুন্দর ভাষায় একটা সংজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। কি বলেছিলেন? গভর্নমেন্ট অফ দ্য পিপল অর্থাৎ গভর্নমেন্ট জনগণের, গভর্নমেন্ট ফর দ্য পিপল অর্থাৎ গভর্নমেন্ট বা সরকার জনগণের জন্য, আর গভর্নমেন্ট বাই দ্য পিপল অর্থাৎ গভর্নমেন্ট বা সরকার জনগণের দ্বারা নির্বাচিত। এটাকেই তিনি গণতন্ত্রের সংজ্ঞা হিসাবে রেখেছিলেন। সব থেকে গ্রহণযোগ্য ছোট্ট সুন্দর সংজ্ঞা গণতন্ত্রের আমরা এটাকে বলতে পারি। ঠিক আছে, এবারে ভারতবর্ষের সংবিধানে গণতন্ত্রকে কিভাবে আমরা ব্যাখ্যা করব, যে ভারতবর্ষ কিভাবে নিজেকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রকাশ করছে বা ভারতবর্ষ তার গণতান্ত্রিক আদর্শকে রক্ষা করছে কিভাবে। তাহলে গণতন্ত্রের যে মূল সংজ্ঞা সেখানে বলা হয়েছে, গণতন্ত্র বলতে গেলে সেই রাষ্ট্রকেই আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলবো যে রাষ্ট্রের সরকার একেবারে ডাইরেক্টলি জনগণের দ্বারা নির্বাচিত হবে। তাহলে ডাইরেক্টলি জনগণের দ্বারা নির্বাচিত হলে তবে সেটাকে আমরা বলবো একটি গণতান্ত্রিক সরকার। ঠিক আছে, তাহলে আমরা জানি ভারতবর্ষে আমরা একটা দেশ, ভারতবর্ষ কিন্তু অবশ্যই ভারতবর্ষের জনগণ ভারতবর্ষের সরকারগুলোকে নির্বাচিত করে। আমাদের দেশে যতগুলো নির্বাচন হয় সেটাকে প্রধানত তিনটে স্তরে আমরা ভাগ করতে পারি। একটা দেশীয় স্তরে কেন্দ্রীয় সরকার নির্বাচন, যেটাকে আমরা লোকসভা নির্বাচন বলি। আবার আমরা জানি যে আমাদের রাজ্য স্তরে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মান্যতা দিয়ে আমাদের প্রতিটা রাজ্য তার নির্বাচন সৃষ্টি করে, যেটাকে আমরা বিধানসভা নির্বাচন বলি। আবার আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা আছে সেখানে আবার ত্রিস্তরীয় ব্যবস্থা আছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। এছাড়াও শহরের বুকে পৌরসভা, কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটি নির্বাচনের মাধ্যমে আমাদের কিন্তু নির্বাচনগুলো প্রচলিত আছে। অর্থাৎ জনগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে নির্বাচনে আমাদের দেশের বিভিন্ন সরকার সৃষ্টি করে। অর্থাৎ সেটা কেন্দ্রীয় সরকারই হোক, সেটা রাজ্য সরকারই হোক, বা সেটা কোনো স্থানীয় প্রশাসন বা সরকারই হোক, সমস্ত সরকার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু মানুষের ভোটদানের অধিকার আছে এবং মানুষের ভোটের দ্বারাই সেটা নির্ধারিত হয়। এটাই গণতন্ত্রের প্রথম এবং প্রধান শর্ত। দ্বিতীয় যে শর্ত গণতন্ত্রের, সেখানে বলা হয়েছে যে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ ভারত সরকারের প্রত্যেকটি কাজে হস্তক্ষেপ করতে পারবে, নাক গলাতে পারবে এবং প্রশ্ন রাখতে পারবে। অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটি জনগণের সেই অধিকার আছে সরকার কি করছে কি না করছে সব বিষয়ে প্রশ্ন করার অধিকার বা হস্তক্ষেপ করার অধিকার বা সে প্রতিবিধান করার জন্য প্রতিবাদ করার অধিকার, আন্দোলন করার অধিকার, সমস্ত অধিকার কিন্তু ভারতবর্ষের প্রতিটি মানুষের আছে। শান্তিপূর্ণভাবে এটা কিন্তু তাদেরকে করতে হবে। এই দুটো যে শর্ত, একটা হচ্ছে দেশের মানুষের দ্বারা নির্বাচিত সরকার হবে, আর দ্বিতীয়ত হচ্ছে প্রতিটি মানুষ দেশের সরকারের কাজকর্মে নজর করতে পারবে, হস্তক্ষেপ করতে পারবে, প্রতিবাদ করতে পারবে, প্রতিবিধান চাইতে পারবে। এই অধিকার দুটো যেখানে থাকবে তাকে এবার বলবো গণতান্ত্রিক রাষ্ট্র। এই দুটো অধিকার কিন্তু আমাদের আছে। যদিও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কখনো কখনো কোনো সরকার এই সংবিধানের যে আদর্শ, গণতন্ত্রের যে আদর্শ, সেই আদর্শকে হয়তো কখনো কখনো মেনে চলে না, এটাও আমরা লক্ষ্য করি। এবং এটা যখন মেনে চলে না তখন কিন্তু আমরা সংবিধানের মাধ্যমেই আমরা সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে গিয়ে
তার প্রতিবিধান চাইতে পারি, আমাদের জনগণের সে অধিকার আছে, যদিও সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তবে যারা শাসক দল, যারা সরকার প্রতিষ্ঠা করেছে, তাদের উচিত সবসময় সংবিধানের এই আদর্শটাকে মান্যতা দেওয়া, জনগণের এই অধিকারটাকে সুনিশ্চিত করা। এটা কিন্তু শাসক দলের প্রধান কাজ। যদি শাসক দল সেই কাজটা না করে, তাই সেই শাসক দলকে আমরা স্বেচ্ছাচারী শাসক বলতে পারি, এই বিষয়ে কোনো আমার দ্বিধা নেই। ফলে সংবিধানের আদর্শ থেকে যদি কেউ বিচ্যুত হয়, তাহলে সে কিন্তু স্বেচ্ছাচারী শাসক, এটা বলতে কোনো দ্বিধা আমরা করব না। দ্বিতীয় যে বিষয়টা, তাহলে ভারতবর্ষ কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র, দুটো বৈশিষ্ট্যই কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। রিপাবলিক বা প্রজাতন্ত্র, এই যে কথাটা, এই কথাটার অর্থ, প্রজাতন্ত্র কথাটার অর্থ হচ্ছে হেড অফ দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের যিনি প্রধান, হেড অফ দ্য কান্ট্রি, দেশের যিনি প্রধান, তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হবেন। প্রত্যক্ষভাবেও হতে পারেন, আবার পরোক্ষভাবেও হতে পারেন। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রে কি হয়? গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যক্ষভাবে হতে হয় জনগণের দ্বারা নির্বাচনটা, আর প্রজাতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যক্ষভাবে হতে পারে, পরোক্ষভাবে হতে পারে। সেখানে কিন্তু সরকারের কথা বলা হচ্ছে না, সেখানে কি বলা হচ্ছে? হেড অফ দ্য কান্ট্রি, দেশের যিনি সবার সর্বোচ্চ মানুষ, হেড অফ দ্য কান্ট্রি, দেশের যিনি প্রধান, সেই দেশের প্রধান কিন্তু ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইলেক্টেড হবেন জনগণের দ্বারা। সেটাকে বলা হবে প্রজাতন্ত্র। আর প্রজাতন্ত্রের মধ্যে কিন্তু কোনোভাবেই কোনো রাজতন্ত্রের লেশমাত্র থাকবে না, অর্থাৎ বংশানুক্রমিকভাবে কেউ সেখানে রাজ্য শাসন করতে পারবে না। এটা প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য। যদি আমরা উদাহরণ দিয়ে দেখি, পৃথিবীর কতগুলো দেশের দিকে তাকাই, পৃথিবীর বেশ কিছু দেশ আছে শুধু গণতান্ত্রিক দেশ, পৃথিবীর বেশ কিছু দেশ আছে শুধু প্রজাতান্ত্রিক দেশ, আবার পৃথিবীর এমন কয়েকটি মাত্র দেশ আছে যারা গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক পাশাপাশি। আমরা যদি চীনের উদাহরণটা সামনে রাখি, চীন হচ্ছে একটা প্রজাতান্ত্রিক দেশ, ওটা কিন্তু গণতান্ত্রিক দেশ নয়, কারণ চীনে কোনো সরকার নেই, কোনো নির্বাচন বা ভোট হয় না। চীনের যে কমিউনিস্ট পার্টি অফ চীন, তার যিনি প্রধান, তিনিই দেশের প্রধান। এইভাবে তাদের দেশ চলে। ফলে চীন একটা রিপাবলিক কান্ট্রি, চীন মোটেই ডেমোক্রেটিক কান্ট্রি নয়। আর চীনের মানুষের সেই গণতান্ত্রিক অধিকার নেই রাষ্ট্রের সরকারের কাজকর্মে নজর দেওয়া, প্রশ্ন করা, হস্তক্ষেপ করা, প্রতিবিধান চাওয়া, এগুলোর কোনো অধিকার চীনের মানুষের নেই, যেটা ভারতবর্ষের মানুষের আছে। তাই চীন হচ্ছে রিপাবলিক, চীনে কোনো ভোট হয় না, একদলীয় শাসন ব্যবস্থা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা, একটাই দল, সেই দলটার নাম কমিউনিস্ট পার্টি অফ চীন। ঠিক আছে, তার প্রধানই হবেন দেশের প্রধান বা প্রেসিডেন্ট। এইটা হচ্ছে রিপাবলিক কান্ট্রির বৈশিষ্ট্য। আবার ইংল্যান্ড, ইংল্যান্ড কিন্তু একটা গণতান্ত্রিক দেশ। ইংল্যান্ড কিন্তু গণতান্ত্রিক দেশ। কেন না? ইংল্যান্ড কিন্তু সেখানে আমরা জানি হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, দুটো পার্লামেন্টের কক্ষ আছে আমাদের ভারতবর্ষের মতোই। ভারতবর্ষে যেমন লোকসভা এবং রাজ্যসভা আছে, সেরকম ওখানে কিন্তু হাউস অফ লর্ডস আছে, হাউস অফ কমন্স আছে। সেখানেও কিন্তু জনগণ সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন করে সেখানকার প্রধানমন্ত্রী নির্বাচন করেন, এটা আমরা জানি। এবং সেখানকার কিন্তু ইংল্যান্ডের মানুষ তাদের সরকারের সমস্ত কাজে নজর করা, প্রশ্ন করা, হস্তক্ষেপ করা, প্রতিবিধান চাওয়া, আন্দোলন করার অধিকার ভোগ করে। কিন্তু একটা জায়গাতে প্রবলেম আছে, ইংল্যান্ডের যিনি রাষ্ট্রপ্রধান সাংবিধানিকভাবে, তিনি হচ্ছেন রাজা বা রানী। ঠিক আছে, তাহলে চীন যেহেতু আমরা ইংল্যান্ড যেহেতু সেখানে ভোট হচ্ছে, প্রত্যক্ষ নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী নির্বাচন করছেন, হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স আছে, পাশাপাশি সেখানে রাজতন্ত্রও কিন্তু আছে সাংবিধানিকভাবে। তাই এটা শুধুমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র। যেহেতু রাজতন্ত্র আছে, তাই এটাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলবো, আমরা প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলতে পারছি না। ঠিক আছে,
কিন্তু ইন্ডিয়া এমন একটা রাষ্ট্র যাকে আমরা একসঙ্গে গণতান্ত্রিকও বলতে পারি, আবার একসঙ্গে প্রজাতান্ত্রিকও বলতে পারি। একসঙ্গে আমরা বলতে পারি ডেমোক্রেটিক কান্ট্রি, আবার ওটাকে আমরা বলতে পারি রিপাবলিক কান্ট্রি। কেন রিপাবলিক? না, আমাদের দেশের রাষ্ট্রপতি তিনি কিন্তু প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না। তিনি কিন্তু আমাদের জনগণ যে ভোট দিয়ে আমাদের লোকসভায় এমপি বা সাংসদ নির্বাচন করেন এবং বিধানসভাগুলোতে আমরা যে বিধায়ক নির্বাচন করি, সেই সাংসদ এবং বিধায়কদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু প্রত্যক্ষ নির্বাচন নয়, এটা পরোক্ষ নির্বাচন। তাই আমাদের রাষ্ট্রের রিপাবলিক হওয়ার বৈশিষ্ট্যটাও কিন্তু আছে। আবার ভারতবর্ষে কোনো বংশানুক্রমিক রাজতান্ত্রিক ব্যবস্থাও নেই। তাই ভারতবর্ষ একদিকে যেমন গণতান্ত্রিক রাষ্ট্র, অপরদিকে ভারতবর্ষ একটি সাধারণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবেও আত্মপ্রকাশ করেছে, এটা আমরা বলতে পারি। তাহলে আমাদের সংবিধানের প্রস্তাবনায় যে 5টি বৈশিষ্ট্য প্রধানত উল্লেখ করা হয়েছে, আমি আবারও বলছি, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, এই 5টা যে টার্মিনোলজি পলিটিক্যাল সায়েন্সের, এই টার্মিনোলজিগুলো নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি আজকের এই ক্লাসের পরে কারোর মধ্যে কোনোরূপ দ্বিধা বা দ্বন্দ্ব থাকবে না। বিষয়গুলো বোঝার ক্ষেত্রে, উপলব্ধি করার ক্ষেত্রে, অনুধাবন করার ক্ষেত্রে এই আশা নিয়ে আমি আমার আজকের ক্লাসটা আমি শেষ করতেই পারি। আজকের ক্লাসটা শেষ করার আগে ভারত মাতার পদতলে শতকোটি প্রণাম জানিয়ে, বীর শহীদ স্বাধীনতা সংগ্রামীদের শতকোটি প্রণাম জানিয়ে, আপনাদের সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে, আমার স্নেহের ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, একটা ক্লাসটা শেয়ার করবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। এই আশা রেখে সবাইকে যথাযোগ্য স্থানে আরও একবার সম্মান জানিয়ে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।